তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিদ্দিক। আমি জাহিদ হোসেন। বার্তাকক্ষের সর্বশেষ। পুরান ঢাকা থেকে গোটা রাজধানীতে ছড়াচ্ছে কেমিক্যাল, সতর্কবার্তা র্যাব মহাপরিচালকের। খালেদার মুক্তি আন্দোলনে দরকারে নেতৃত্বে বদল চান গয়েশ্বর, সরকারকে দুষছেন ফখরুল। ট্রাফিক সপ্তাহ শেষ হলেও শৃঙ্খলা ফেরেনি রাজপথে, 2 সপ্তাহে উন্নতির প্রতিশ্রুতি ডিএমপি। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। জাহিদ, পুরান ঢাকার ব্যবসায়ীরা কেমিক্যাল রাখার জন্য নির্দিষ্ট জায়গা না পেয়ে কিন্তু সেই কেমিক্যালগুলো ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছেন এবং এতে সতর্ক করেছেন র্যাব মহাপরিচালক যে নতুন বিপত্তি দেখা দিচ্ছে, ঝুঁকিতে পড়ছে পুরো রাজধানী। সিমি, সমস্যাটা সেটা হচ্ছে যে যেহেতু অভিযানটা চলছে পুরান ঢাকায়, ফলে তারা এখন তাদের সুবিধা মতো যে যেখানে পারছে যেতে চাইছে, কিন্তু সরকার কিন্তু নির্দিষ্ট কিছু জায়গা করে দিয়েছে। সেক্ষেত্রে প্রথমে যেটি দরকার সেটা হচ্ছে যে আসলে কেমিক্যাল কারখানা কত সেটার একটা সুনির্দিষ্ট তালিকা, যেন তারা চাইলেই অন্য জায়গায় চলে না যেতে পারে। তবে র্যাব মহাপরিচালক আজকে কারা কনভেনশন সেন্টারে যেটি বলেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ, যে এতে সারা শহরে কিন্তু সমাধানের কথাও বলেছেন। তিনি বলেছেন যে উজালা ম্যাচ ফ্যাক্টরি ও ঢাকা ম্যাচ ফ্যাক্টরির জমি ভাড়া নিয়ে আপাতত কেমিক্যাল সরকার ইতিমধ্যে এটা নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু এটা যাতে ঠিকঠাক মতো বাস্তবায়ন হয় সেদিকে নজর রাখা দরকার। লেখা সেই বিষয়ে প্রতিবেদন। রাসায়নিকের কারণেই নিমতলী ও চুরিহাট্টায় আগুনে পুড়ে মারা যান 203 জন। এর জেরে পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম উচ্ছেদে শুরু হয় জোর অভিযান। তবে এতে নতুন বিপদের শঙ্কা করছেন র্যাব মহাপরিচালক। তিনি বলছেন, অভিযানের কারণে পুরান ঢাকার কেমিক্যাল রাজধানীর বিভিন্ন জায়গায় মজুত করছেন ব্যবসায়ীরা। আমার কাছে গোয়েন্দা তথ্য আছে যে আপনারা বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছেন এবং অনেক জায়গায় যেহেতু এখানে চাপ আছে সরাইতে হবে এই তারিখের মধ্যে, আবার বিভিন্ন আবাসিক এলাকায় এগুলো আবার রাখার চেষ্টা করছেন। আবার আমাকে অনেকে বলেছেন যে আবাসিক এলাকায় টের পাইলে আবার ওই এলাকার মানুষজন বাধা দিচ্ছে আপনাদের। এতে পুরনগরী টাইম বোমায় পরিণত হতে পারে বলেও সতর্ক করেন তিনি। একসময় টাইম বোম ছিল পুরনো ঢাকা, এখন যেন টাইম বোম আবার এন্টায়ার ঢাকা শহর না হয়। আর আমি খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিত আত্মীয় স্বজন তার বাড়িতে, তার গোডাউনে, তার বাড়ির পাশে এগুলো রাখার চেষ্টা করা হচ্ছে। এটা থেকেও আমাদের সরে আসতে হবে। সংকটের দ্রুত সমাধানে শিল্প মন্ত্রণালয়ের প্রতি পরামর্শও আছে র্যাব মহাপরিচালকের। কারণ যদি আপনার এই মুহূর্তে এগুলো রাখার জায়গা না থাকে আপনি কোথায় যাবেন? সো আমি অনুরোধ করব শিল্প মন্ত্রণালয়কে যে আমাদের ব্যবসায়ীদেরকে আপনারা এই সমিতিকে উজালা ম্যাচ ফ্যাক্টরি এবং ঢাকা ম্যাচ ফ্যাক্টরির যে ল্যান্ড আছে এটা ভাড়া দেন। আমাদের ব্যবসায়ীরা এনাফ শক্তিশালী, তারা নিজে সেটা বানিয়ে নেবে এবং এটা করলে 2 মাসের মধ্যে প্রবলেম টেম্পোরারি সলভ হবে, সাময়িকভাবে। তবে কোনোভাবেই পুরান ঢাকায় অভিযান বন্ধ হবে না বলেও সতর্ক করেছেন বেনজির আহমেদ। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, পুরান ঢাকা থেকে সরিয়ে কেমিক্যালগুলো কোথায় নেওয়া হচ্ছে এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা কি? দেখুন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল সরিয়ে নেওয়ার জন্য আলাদা একটি কিন্তু জায়গা ঠিক করে দেওয়া হয়েছে এবং সেখানে জমি অধিগ্রহণের বিষয় আছে এবং সেটি কিন্তু একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে তার আগে এখন যে অভিযানগুলো চলছে সেই অভিযানে যে অতি ধার্য প্রায় 35টি রাসায়নিক সরিয়ে কোথায় নেওয়া হবে এজন্য শ্যামপুর অর্থাৎ কদমতলী শ্যামপুর এবং টঙ্গীতে প্রায় 12.17 একর জায়গা ঠিক করে দেওয়া হয়েছে এবং সেখানে স্টিলের শেড নির্মাণ করা হবে এবং সেটি নির্মাণ করে সেখানে এই যে রাসায়নিকগুলো আছে সেগুলো সরিয়ে নেওয়ার কথা। কিন্তু আমরা আজকে পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই যে 2টি জায়গা টঙ্গী এবং শ্যামপুর সেখানে কাজ সেটি শুরু হয়নি, যে কারণে
এই যে পুরান ঢাকা থেকে যে কারখানাগুলো বা গুদামগুলো নিষিদ্ধ করা হচ্ছে এবং সেখান থেকে যে রাসায়নিকগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, সেটি কিন্তু যে ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের পছন্দ মতো বিভিন্ন জায়গায় রাখছেন। এবং আমরা বিভিন্ন সময় টাস্কফোর্সের যে অভিযানগুলো, সেই অভিযানে গিয়ে যেমনটি দেখতে পেরেছি যে কারখানাগুলোতে যখন অভিযান পরিচালনা করা হয় তখন সেখান থেকে তাৎক্ষণিকভাবে সেই রাসায়নিকগুলো সরিয়ে নেওয়া হয়। তবে সেই রাসায়নিকগুলো আসলে কোথায় যাচ্ছে এবং ব্যবসায়ীরা কোথায় রাখছেন সে বিষয়টি কিন্তু কোনো নজরদারি নেই। এমন তথ্য কিন্তু আমি টাস্কফোর্সের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি। যেইটা মূল সমস্যা সেটা হচ্ছে দাহ্য পদার্থর ব্যবসা কারা কারা করছে, কোথায় কোথায় এরা রাখা হচ্ছে, এই ব্যাপারে বিস্ফোরক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যে সরকারি অফিসগুলি আছে তারা কোনো ধরনের তথ্য রাখছে কিনা, কারণ এই তথ্যগুলি না থাকলে পরে কালকে আপনি গিয়ে তাদেরকে পাবেন না। দেখুন, বিস্ফোরক পরিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়, এই সংস্থাগুলোর সমন্বয়ে কিন্তু টাস্কফোর্সটি গঠন করা হয়েছে এবং এই মুহূর্তে এই সংস্থাগুলো মূলত জোর দিচ্ছে পুরান ঢাকা থেকে রাসায়নিকগুলো যাতে দ্রুত সরিয়ে নেওয়া হয় সেই বিষয়টির উপরে। কিছুক্ষণ আগে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে এই রাসায়নিকগুলো এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে এবং কোথায় সরিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে তথ্য কিন্তু প্রধান নির্বাহীর কাছে নেই। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে ব্যবসায়ী যারা আছেন তারা তাদের পছন্দ মতো জায়গায় সেই রাসায়নিকগুলো সরিয়ে নিচ্ছেন। এবং আমি কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম যে তাহলে এই ব্যবসায়ীদেরকে কেন নজরদারির আওতায় আনা হচ্ছে না, তবে এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি স্পষ্ট কোনো জবাব আমাদেরকে দিতে পারেননি। এবং যে আশঙ্কাটি আজকে র্যাবের মহাপরিচালক করেছেন যে অন্যান্য জায়গায়, অন্যান্য আবাসিক এলাকায় এই রাসায়নিকগুলো যদি ছড়িয়ে পড়ে তাহলে আবারও ওয়াহিদ মেনশনের মতো কোনো একটা ঘটনা ঘটার যে আশঙ্কা সেটি কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এই রাসায়নিকগুলো যখন কোনো ভবনে থাকবে তখন এই রাসায়নিকগুলো লিক হতে পারে এবং সেটি বাতাসের সাথে মিশলে, যেমন ওয়াহিদ মেনশনটি বোমায় পরিণত হয়েছিল, সেটি কিন্তু অন্য কোথাও হতে পারে এবং আবারও কিন্তু প্রাণহানির যে আশঙ্কা সেটি কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এই যে রাসায়নিক অপসারণের যে বিষয়টি, এটিতে কিন্তু এক ধরনের যে গড়িমসি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আদিলুর রহমান, ধন্যবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় প্রায়ই ঘটছে এলপিজি ব্যবহারজনিত দুর্ঘটনা। জ্বালানি বিভাগ বলছে এসবের বেশিরভাগই ঘটছে ব্যবহারকারীর অসতর্কতায়। তারা সচেতন হলে অন্তত 85% দুর্ঘটনা কমে আসবে বলছে বিস্ফোরক পরিদপ্তর। 2009 সালে এলপিজি ব্যবহার হতো 47,000 টন। 2018-তে তা বেড়ে দাঁড়ায় 10 লাখ টনে। গত 10 বছরে 21 গুণ বেড়েছে এর ব্যবহার। 2010 সাল থেকে বন্ধ রয়েছে আবাসিকে নতুন গ্যাস সংযোগ। ঢাকাসহ যেসব জায়গায় এর সুবিধা রয়েছে সেখানেও আছে নিয়মিত গ্যাস না পাওয়ার অভিযোগ। এসব কারণেই বেড়েছে এলপিজির চাহিদা। তবে প্রায়ই আসছে এর ব্যবহারজনিত দুর্ঘটনার খবর। আমরা ইনভেস্টিগেট করে যেটা দেখেছি, যারা সিলিন্ডার ইউজ করেন, হ্যান্ডেল করেন, তাদের কিছু নিয়মকানুন না জানা এবং অনেক ক্ষেত্রে একটু অসতর্কতা এটার মূল কারণ। দুর্ঘটনা ঠেকাতে রান্না শেষে বন্ধ রাখতে হবে চুলা ও সিলিন্ডারের রেগুলেটরের সুইচ। রান্নাঘরের জানালা রাখতে হবে খোলা। দরজা বন্ধ থাকলে তা খুলে দিয়ে চুলা জ্বালাতে হবে কিছুক্ষণ পর। তবে এসব নিয়ম মানছেন না বেশিরভাগ ব্যবহারকারী। চুলার সুইচের পাশাপাশি রেগুলেটরের সুইচও বন্ধ করতে হয়, সেটা কি আপনি জানেন? না, সেটা তো আমার জানা নেই। সবসময় আমি জ্বালানো অফ করে রান্না করি। বাতাস আসে যার কারণে চুলা নিভা যায়, কারণ চুলা গ্যাস অফ করিনি, জ্বালানো অফ করিনি। এসব বিষয় বিবেচনায় রেখে এলপিজির সঠিক ব্যবহার নিশ্চিতে গত 3 মাস ধরে প্রচার চালাচ্ছে বাজারজাতকারী প্রতিষ্ঠান ও জ্বালানি বিভাগ। ত্রুটিপূর্ণতার জন্য হচ্ছে না, কোনো সিলিন্ডারের মান খারাপের জন্য হচ্ছে না। এই ক্ষেত্রে সিলিন্ডার ব্যবহারের নিয়মকানুনটা মানুষকে জানানো হলো একেবারে প্রধান সমাধান আমি মনে করি। জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী আগুনের পাশে রাখা যাবে না সিলিন্ডার। চুলা রাখতে হবে সিলিন্ডার থেকে অন্তত 6 ইঞ্চি উপরে। বাড়তি গ্যাস পেতে তাপ দেয়া যাবে না সিলিন্ডারে। নিয়মিত পাল্টাতে হবে গ্যাসের পাইপ, রেগুলেটর সহ অন্যান্য যন্ত্রাংশ।
শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ প্রস্তাব পাশ হয়। তবে সভায় এ প্রস্তাব তোলা হলে এর বিপক্ষে মত দেন ভিপি নুরুল হক নূর। প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠকের মধ্য দিয়ে দীর্ঘ 28 বছর পর কার্যকর হলো ডাকসু। সকাল 11টা থেকে 2.5 ঘন্টা ব্যাপী চলে এ বৈঠক। বৈঠকে ডাকসুর ভিপি, জিএস সহ নির্বাচিত 25 প্রতিনিধি অংশ নেয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব তুললে ভিপি নুরুল হক নূর তাতে আপত্তি দেয়। তিনি অভিযোগ করেন এই কারচুপির নির্বাচনে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেয়া হলে সেটিতে তার মর্যাদাহানি হবে। এই নির্বাচনটি সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়নি এবং আমাদের কাছে মনে হয়েছে যেহেতু শিক্ষার্থীদের বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে, বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। তবে বাকি 24 জন সদস্য এ প্রস্তাবে সায় দেয় সেটি পাশ হয়। অযৌক্তিক কারণ দেখিয়ে ভিপি এর বিরোধিতা করেছে বলে অভিযোগ জিএস গোলাম রব্বানীর। যে একটি কারচুপির কথা বলেছে বা অনেক কথা বলেছে সেটা বলে তারা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল, সেটা কিন্তু শিক্ষার্থীরা সাড়া দেয়নি। কোথাও ক্লাস পরীক্ষা বর্জন হয়নি। এদিকে বৈঠক চলার সময়ে ক্যাম্পাসে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বৈঠক শেষে উপাচার্য জানান, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে 1 বছরের কর্মপন্থা ঠিক করেছেন তারা। ক্যাম্পাসে রিক্সা ভাড়া নির্ধারণ, রিক্সা এবং সাইকেল চলাচলের আলাদা লেন তৈরির প্রস্তাবও পাশ হয়। বিশেষ করে ধন্যবাদ দেই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যাদের এই মূল্যবোধ, যারা গণতান্ত্রিক মূল্যবোধে একেবারেই আস্থাশীল ছিলেন এবং একটি শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে একটি বড় নির্বাচন তারা আয়োজন করতে সক্ষম হয়েছে, সব ধরনের সহযোগিতা প্রদান করেছে। বৈঠক শেষে নির্বাচিত প্রতিনিধিরা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগারে আদালত বসিয়ে খালেদা জিয়ার বিচারকে ক্যামেরা ট্রায়াল বলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর উদ্দেশ্য রাজনৈতিক বলেও দাবি তার। এদিকে প্রয়োজনে নেতৃত্ব বদল করে চেয়ারপারসনের মুক্তির আন্দোলনে নামা উচিত বলে মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়। 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। তার মুক্তি চেয়ে নয়াপল্টন কার্যালয়ে প্রতীকী অনশন নবাবগঞ্জ ও দোহার উপজেলা বিএনপির। এ সময় চেয়ারপারসনের মুক্তিকে প্রধান ইস্যু করে আন্দোলনে নামার দাবি জানান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে এবং যথাযথ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নেত্রীর মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি ত্বরান্বিত করবে। পরে মহাসচিব অভিযোগ করেন, আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার। একটা পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। ঠিক, আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে কবি আল মাহমুদের স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আপনার ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আমরা জয়ী হবই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় নিহত হয়েছেন 5 জন। এর মধ্যে গাজীপুরে 2 কলেজ ছাত্রসহ জয়পুরহাটে মারা গেছেন 2 জন। পুলিশ জানায়, গাজীপুর চৌরাস্তার লিঙ্কন কলেজের 3 ছাত্র মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। কনকর টাওয়ারের সামনে পৌঁছালে উল্টো পথে আসা রিকশার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মারা যান জুম্মান হোসেন নাসির। আহতদের ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায় রবিন নামে আরও একজন। এদিকে জয়পুরহাটে বিদ্যি গ্রামে 2টি মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন 2 জন। নিহতরা হলেন দিনাজপুরের গ্রামের মাহফুজা হোসেন ও পানিয়াল গ্রামের তবিবুর রহমান। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় মারা গেছেন মনিরুল ইসলাম মিনু নামের একজন।
দিনে গড়ে 5,000 মামলা দিয়ে শেষ হলো আরও একটি ট্রাফিক সপ্তাহ। তারপরও একই আছে সড়কের চিত্র। মানসিকতার বদল হয়নি চালকের, ফুটওভার ব্রিজে উঠছে না পথচারী। তবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, 2-1 সপ্তাহের মধ্যেই সড়কে পরিবর্তন দেখা যাবে। তানজিল পরিবহন মামলা হয় চালকের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির কাগজপত্র পুলিশের কাছে। তারপরও সড়কে চলছে বাসটি। আজকে সকাল থেকে পর্যন্ত স্যার 2বার রেকার বিল দিয়েছে, এখন নিয়ে বন্ধ করে দিন। নিয়ত করে চলে যেতেছি স্যার, সব গাড়ি 2 মাথায় বন্ধ। একাধিক মামলা নেই এমন গাড়ি রাজধানীতে বিরল। 5 থেকে 10টি মামলা নিয়েও চলছে কোনো গাড়ি। কোনোটির রুট পারমিট নেই বা হালকা যানের চালক চালাচ্ছেন ভারী যানবাহন। তবে এসব ঘটনাকে অপরাধ মনে করেন না চালক মালিকেরা। মামলা করানোর দরকার, তার টার্গেট পুরো করানোর দরকার, তখন থামায়া অপরাধ করলে বড় মামলা করে। আর যদি মনে করে আমার টার্গেট, তাহলে আমরা বুঝি হেরা 200 টাকার মামলা। যদি আমি কোনো কিছু করি তাহলে তো আমার অমিয়ন হবে, আমি তো অমিয়ন করি না, তো আমি তো বলি। সড়কে শৃঙ্খলার কথা উঠলেই শুরু হয় অভিযান, তবে এতে খুব একটা পরিবর্তন আসে না। ফিটনেসের সমস্যা, কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমরা রুট পারমিটের সমস্যা পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে চালকদের ক্ষেত্রে আমরা সমস্যা পেয়েছি, চালকের লাইসেন্সের কিছু অ্যানোমেলি ছিল। এই ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে ফিটনেসবিহীন গাড়ি এখন কমে যাচ্ছে, মূলত আমাদের এই তৎপরতার কারণে আমরা তৎপরতা এটা কন্টিনিউ করব। চালক মালিকের পাশাপাশি সচেতন হচ্ছেন না পথচারীরাও। ফুটওভার ব্রিজ রেখে গাড়ি থামিয়ে সড়ক পারাপারের দেখা এখনো মিলছে। ভুলটা আমাদের, সেটা ঠিক আছে, আসলে তাড়াতাড়ির জন্য আর কি পার হয়, আর না হলে তো এখানেই পার হয় বেশিরভাগই। আসলে আমি গাড়ি থেকে ওই পাশে নামছি, আমার এই পাশে কাজ, আমি একটু হসপিটাল যাবো, এই জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্যই তো হয়, ওদিকে উঠতে গেলে এখন অনেক লেট হয়ে যায়। ট্রাফিক সপ্তাহ শেষ, দিনে গড়ে 5,000 মামলার তথ্য দিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন 2-1 সপ্তাহের মধ্যেই দৃশ্যমান হবে সড়কের পরিবর্তন। স্টপ লাইন বরাবরে না দাঁড়ায়, জেব্রা ক্রসিং এ না দাঁড়ায়, মডেল আউট গাড়ি চালায়, ফিটনেসবিহীন গাড়ি চালায়, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। ট্রাফিক শৃঙ্খলায় রোববার থেকে 7 দিন পুলিশের বিশেষ টিম মাঠে নামছে বলে জানান ডিএমপি কমিশনার। তাদের সঙ্গে অভিযানে থাকছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবহন শ্রমিক, নেতা ও প্রশাসনের গাফিলতির কারণেই সড়কে নৈরাজ্য থামছে না বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, শৃঙ্খলা ফেরাতে পুলিশকে আরও তৎপর হতে হবে। একটা জীবনের দাম 10 লক্ষ টাকা বিক্রি হয়ে যাবে, তরুণ মারা যাচ্ছেন, গৃহবধূ মারা যাচ্ছেন, সাধারণ মানুষ মারা যাচ্ছে সড়কে। কেন হবে না? এই ব্যবস্থাপনা সঠিক হবে না বলেন? যারা এই ব্যাপারে কাজ করে তারা সবাই রেসপন্সিবলের জন্য। সরকারের ব্যর্থতায় সড়কে শৃঙ্খলা ফিরছে না বলে দাবি করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। শৃঙ্খলা ফেরাতে 14 দফা প্রস্তাবও দেয়া হয় গণফোরামের পক্ষ থেকে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কামাল হোসেন দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। গণপরিবহনে যে নৈরাজ্য চলছে এর দায় বিআরটিএ এড়াতে পারে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় গণপরিবহন ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, দোষী চালক ও মালিকের শাস্তি নিশ্চিত করা, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ সহ গণফোরামের পক্ষ থেকে 14 দফা প্রস্তাব তুলে ধরা হয়। পুলিশ যদি অন্যভাবে প্রভাবান্বিত হয়, তাদেরকে অন্যভাবে কেউ দুর্বল করে ফেলে, তখন সে আইনের শাসন থেকে সরে গিয়ে যে অরাজকতা এখন দেখেন রাস্তাঘাটে সেইগুলো ঘটে, এবং সেই বিশৃঙ্খলা থাকার কারণে এই যে রাস্তায় গেলেই বুঝতে পারেন যে কীভাবে বিশৃঙ্খলা থাকে। 10 দিন আগে মিলবে আবহাওয়ার পূর্বাভাস। দুর্যোগের তথ্য জানতে অন্য দেশের উপর আর নির্ভরশীলও থাকতে হবে না। উচ্চ ক্ষমতা সম্পন্ন এক কম্পিউটারের মাধ্যমে এখন থেকে স্বচ্ছ ছবি পাওয়া যাবে। সারা দেশে নির্মাণ করা হচ্ছে 200টি আবহাওয়া পর্যবেক্ষণাগার। আন্তর্জাতিক আবহাওয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ তথ্য দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পুরাতন ভবনের 3য় তলায় এটি পিসি ক্লাস্টার সিস্টেম বা উচ্চ ক্ষমতা সম্পন্ন এক কম্পিউটার। এই যন্ত্রের 224টি কোরের মাধ্যমে উপগ্রহ থেকে আবহাওয়ার বার্তা পাওয়া যায়। প্রায় 600 টেরাবাইটের মেমোরির এই কম্পিউটার থেকে আগের তুলনায় স্বচ্ছ ছবি পাচ্ছে আবহাওয়া অফিস। সে কারণে এখন 10 দিন আগেই জানা যাচ্ছে আবহাওয়ার গতিবিধি। এমনকি
মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ডের আবহাওয়া অফিসের আগেই পাওয়া যাচ্ছে সব তথ্য। সকাল 6টা, দুপুর 12টা, সন্ধ্যে 6টা এবং রাত 12টা 4 বার আপডেট হয়। তার মানে ওর ক্যাপচারিং ক্ষমতাও বেশি, কম্পিটিশনের পাওয়ার অনেক বেশি, এবং যেই প্রোডাক্ট যে ডাউনলোড করে সেই কী করে 3টা রেজলিউশনে রান করে, 9, 3 এবং 1, এবং তার প্রিডিকশন কী বলে লিড টাইম হলো 10 দিন পর্যন্ত। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে সঠিক সময়ে আবহাওয়া সংক্রান্ত সব তথ্য প্রদান করতে সারা দেশে 200টি পর্যবেক্ষণাগার নির্মাণ করা হচ্ছে। এর আওতায় 13টি নৌবন্দরে পর্যবেক্ষণাগার নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সারা দেশে 200টি উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হবে। 65টি স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্র ও 35টি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের কাজ। ভোটের জন্য 117 উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। কাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় টহলে আছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের ব্যালট পেপার, বাক্স, সিলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেগুলো কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট গ্রহণে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ইলেকশন কমিশনের যে নির্দেশনা রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে আমাদের অঙ্গীকারবদ্ধ, আমরা সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি 24 তারিখে আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি ইলেকশন আমরা নগরবাসীকে উপহার দিতে পারব। বরিশাল সদর উপজেলার 67টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। টহল শুরু করেছে বিজিবি, র্যাব ও পুলিশ। এছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থাকছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আন্ডারে পুলিশ থাকবে, যারা আচরণবিধি সহ নির্বাচনী যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো যদি ভায়োলেশন হয় তারা ব্যবস্থা নেবে। রোবাস্ট এবং কনফিডেন্স বিল্ডিং পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভের মাধ্যমে প্রতিটি এলাকায় ভোটারদেরকে আশ্বস্ত করা হবে, যাতে করে প্রতিটি ভোটার অবাধে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে আবার বাড়িতে ফিরে আসতে পারে। তৃতীয় ধাপে রংপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও মেহেরপুরের সদর উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। এই 4 উপজেলার কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং যন্ত্র। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ দাবায় পুরুষ বিভাগে শিরোপা জিতেছে ফিদে মাস্টার ফাহাদ রহমান। চ্যাম্পিয়ন হওয়ার সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত দাবা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হল ফাহাদের। নবম রাউন্ডে মেহেদি হাসান পরাগকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন ফাহাদ। টুর্নামেন্টে ফাহাদের অর্জন 7 পয়েন্ট। এর আগে 8ম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাকিবকে হারান ফাহাদ। এই জয়ের ফলে আন্তর্জাতিক মাস্টারের টাইটেল নর্ম অর্জন করেছেন ফাহাদ। 9 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর রাশিয়ায় বসবে দাবার বিশ্বকাপ। অংশ নেবে সারা বিশ্বের 128 জন দাবাড়ু। বিপিএলে ইনজুরিতে পড়েছিলেন। দীর্ঘ সময় পর মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। শুরু করেছেন রানিং ও ফিটনেসের কাজ। টানা কয়েকদিন চলবে এই অনুশীলন। অবস্থার উন্নতি বুঝে বোলিং শুরু করবে টাইগার তারকা। মেডিকেল টিমের পরামর্শ আর সবুজ সংকেত পেলেই ফিরবেন ঢাকা প্রিমিয়ার লিগে। তবে সুপার লিগের আগে মাঠে ফেরা হচ্ছে না অনেকটা নিশ্চিত। সুপার লিগেও খেলতে না পারলে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নিয়ে ফিরতে মরিয়া পেস স্টার বলছেন, বিশ্বকাপে খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। এদিকে পিঠের ইনজুরি থেকে সেরে উঠেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। প্রিমিয়ার লিগে দ্রুত ফিরবেন জানিয়েছেন এই অলরাউন্ডার। আমি জানি না যে কালকে সকালে ঘুম থেকে উঠে কি হবে, তো অত লম্বা আমি চিন্তা করতেছি না। আমি এখন মেন প্রায়োরিটি দিচ্ছি 100% ফিট হয়ে ওয়ার্ল্ড কাপের সুযোগ পাওয়ার। এটাই আমার ড্রিম, কারণ আমি 15 বিশ্বকাপটা খেলেছি। ওই ওয়ার্ল্ড কাপে খেলার শান্তিটাই অন্যরকম। সবারই ড্রিম থাকে, ওয়ার্ল্ড কাপ খেলা আমারও আছে। এর পাশাপাশি এইসব ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে যদি ভালো কিছু করি, আর সবচেয়ে বড় কথা হলো আমি এখন ভালো ছন্দে আছি ব্যাটিং বলিংয়ে, তো এই জন্য আসলে সত্যি বলতে এইসব ম্যাচগুলো আমি মিস করতে চাই না। যত পারি আমি ম্যাচগুলো বেশি খেলে আমার নিজের জন্য ভালো, আমার কেরিয়ার জন্য ভালো। সন্ধ্যায় আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম সুজন মাহমুদ জোবায়ের নেত্রকোনা থেকে। তিনি বলছেন, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাস্তাঘাট তেমন উন্নত নয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তানবীর তামিম ময়মনসিংহ থেকে বলছেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেখা পাওয়া দুষ্কর। 2 থেকে 3 মাস পর পর ইউনিয়নে আসেন,
কোনো জরুরি কাজে তাকে পাওয়া যায় না। এ ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে প্রতিকার চেয়েছেন তিনি। অন্তরা বেগম ঢাকা থেকে বলছেন তিনি, রাজধানীর ফার্মগেট থেকে গুলশানগামী লেগুনা স্ট্যান্ডের পাশে উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি পথচারীদের নানা রকম সমস্যা হচ্ছে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে বিশেষ নজর দেবেন, এমনটি তিনি বলছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ শুরু। তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। পুরান ঢাকা থেকে গোটা রাজধানীতে ছড়াচ্ছে কেমিক্যাল, সতর্কবার্তা র্যাব মহাপরিচালকের। খালেদার মুক্তি আন্দোলনে দরকারি নেতৃত্বে বদল চান কয়েকশো, সরকারকে দুষছেন ফখরুল। ট্রাফিক সপ্তাহ শেষ হলেও শৃঙ্খলা ফেরেনি রাজপথে, 2 সপ্তাহে উন্নতির প্রতিশ্রুতি ডিএমপি। এই ছিল আজকের সংবাদ।